হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউভা প্লাস। আমি তোমাদের মানসী ম্যাডাম নিয়ে চলে এসেছি পরিবেশবিদ্যার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসটা শুরুর আগে বলে দিই, আমাদের আজকের ক্লাসের পিডিএফ তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে। সো অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইট www.yuvaplus.in এ ভিজিট করে আমাদের ক্লাসের ফ্রি পিডিএফগুলো ডাউনলোড করে নিও। তো আজকে আমরা যেটা পড়বো তোমরা দেখতেই পাচ্ছ, বিষ বিজ্ঞান বা টক্সিকোলজি সম্বন্ধে পড়বো। এখান থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে আমরা কোশ্চেন পেয়েছি, তো সেই কারণেই কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের একটু ভালোভাবে পড়তে হবে। তো আজকে আমরা কি করব, এটা থিওরি পার্ট ডিসকাস করব। যেরকম ভাবেই আমরা ক্লাস করে থাকি, আমরা জানি ফার্স্ট পার্টে আমরা থিওরি ডিসকাস করি এবং নেক্সট ক্লাসে আমরা এমসিকিউ ডিসকাস করব। সো চলো সেশনটা শুরু করা যাক। তোমরা খুব ভালোভাবে আজকের ক্লাসটা কিন্তু ফলো করবে। তো ফার্স্ট অফ অল যদি দেখি, বিষাক্ত পদার্থ বা টক্সিন কি? যেসব রাসায়নিক পদার্থ জীবের ওপর অতিশয় ক্ষতিকারক প্রভাব সৃষ্টি করে তাদের বিষাক্ত পদার্থ বলা হয়। তাহলে যে সমস্ত রাসায়নিক পদার্থ জীবের ক্ষতি করছে তাদের আমরা কি বলছি? বিষাক্ত পদার্থ বলছি বা টক্সিন বলছি। টক্সিকোলজি কি? বিষাক্ত পদার্থের বিষক্রিয়া সম্পর্কে অধ্যয়নকে বিষ বিজ্ঞান বা টক্সিকোলজি বলা হয়। তাহলে কি বিষাক্ত পদার্থ আমরা জানি আমাদের শরীরে ক্ষতি করছে এবং এরা কিভাবে ক্ষতি করছে সেই সম্পর্কিত অধ্যয়নকে আমরা কি বলবো? টক্সিকোলজি বলবো। তো পরীক্ষায় কিন্তু অনেক রকম ধরো অপশন দেওয়া থাকে, তার মধ্যে দেওয়া হলো যে ধরো কোশ্চেনটা যেরকম ভাবে দিতে পারে যে বিষ সম্পর্কে বা বিষের বিষক্রিয়া সম্পর্কে অধ্যয়নকে আমরা কি বলে থাকি। অপশনে টক্সিকোলজি থাকবে এবং আর তিনটে অপশন থাকবে, তো তার মধ্যে যেটা কারেক্ট হবে সেটা অ্যান্সার করতে হবে। সেই কারণে কিন্তু যে আমরা টার্মগুলো পড়ি সেগুলো কিন্তু একটু ভালোভাবে মনে রাখা দরকার। নেক্সট দেখো, আমরা তো একটু আগেই দেখলাম যে এক্ষুনি আমি তোমাদের বললাম যে টক্সিন বা টক্সিকোলজিতে আমরা কি করি? বিষ জাতীয় পদার্থ তাদের বিষক্রিয়া সম্পর্কে অধ্যয়ন করি। কিন্তু এই বিষ জাতীয় পদার্থ কিভাবে মানুষের উপর প্রভাব সৃষ্টি করে, কেনই বা এদের আমরা বিষ জাতীয় পদার্থ বলছি? তো এরা কি করে মানুষের উপর? অ্যাকিউট বা ক্ষণস্থায়ী প্রভাব সৃষ্টি করতে পারে, ক্রনিক বা দীর্ঘস্থায়ী প্রভাব সৃষ্টি করতে পারে। তো এক্ষেত্রে আমরা একটু ভেবে দেখতে পারি মিকের কথা, অর্থাৎ মিথাইল আইসোসায়ানেটের কথা। তো আমরা জানি ভোপাল গ্যাস দুর্ঘটনার মূল যে গ্যাসটা ছিল সেটা হচ্ছে মিক ছিল। তো এই যে মিক গ্যাস যখন এই ভোপালের যে কারখানা থেকে, ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে নির্গত হয়েছিল, তখন আশেপাশে মানুষের ওপর প্রথম সাথে সাথে যে প্রভাবটা সৃষ্টি করে, অর্থাৎ মানুষের চোখ জ্বালা করছিল, মানুষের বমি হচ্ছিল বা মানুষের মৃত্যু ঘটছিল, সেই যে প্রভাবটাকে আমরা কি বলবো? অ্যাকিউট প্রভাব, অর্থাৎ ক্ষণস্থায়ী। কিন্তু এই যে ধরো মিকের প্রভাবে কিছু মানুষ কিন্তু কি হয়ে গেছিল? পঙ্গু হয়ে গেছিল। তো এইটা পঙ্গু যখন একটা মানুষ হয়ে যায় তার তো কোনোদিন সারা সম্ভব না, ইভেন সারা গেলেও কিন্তু অনেক সময় লাগে। তো এইটাকে আমরা কি বলে থাকি? ক্রনিক প্রভাব। তো এই দুটো টার্ম আমাদের একটু জেনে রাখা দরকার। অ্যাকিউট মানে ক্ষণস্থায়ী প্রভাব, বিষক্রিয়ার ক্ষণস্থায়ী প্রভাব বা বিষ জাতীয় পদার্থের ক্ষণস্থায়ী প্রভাব, আর ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী প্রভাব। তো ক্রনিক যে উপসর্গ, আমরা অ্যাকিউট গুলো তো নিজেরা বুঝতেই পারছি যে চোখ জ্বালা করবে, তার পাশাপাশি বমি বমি ভাব হবে, কিন্তু ক্রনিক উপসর্গের মধ্যে কি কি ইম্পর্টেন্ট যেগুলো আমাদের পড়তে হবে, যেমন ক্যান্সার, মিউটেশন, জন্মগত ত্রুটি আর জনন সম্পর্কিত বিষক্রিয়া। তাহলে এগুলোর ডিটেলস একটু আমরা দেখে নেব। ক্যান্সার মানে কি? আমরা কি জানি মানুষের শরীর কি দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি। তোমাদের আগেও বলেছিলাম কোষ, যেগুলোকে আমরা ইংলিশে কি বলি? সেল। সেলগুলো মিলে কি তৈরি হচ্ছে? টিস্যু তৈরি হচ্ছে। আর টিস্যুগুলো মিলেই আমাদের কি তৈরি হয়ে যাচ্ছে? আমাদের অর্গান তৈরি হয়ে যাচ্ছে, যেমন হার্ট, লাং, এগুলো আমাদের তৈরি হচ্ছে। তো এবার একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সেখানে কি মনে রাখতে হবে? ক্যান্সারের ক্ষেত্রে কি হয়, এই যে কোষের ওপর বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স যেগুলো, সেগুলো চলে আসে কোনোভাবে। আসার পর যেটা হয়, আমরা জানি কোষের তো একটা নির্দিষ্ট সময় মতো বৃদ্ধি হওয়া দরকার, বা এই যে টিস্যুর যেগুলো সেল ডিভিশন হয় বা কোষ বিভাজনের মাধ্যমে কি হয়? কোষের বৃদ্ধি হয়ে থাকে। তো এক্ষেত্রে কি হয়, একটা কোষের যখন বৃদ্ধি হয়, যেমন একটা ছোট বাচ্চাকে আমরা কি দেখি? তার হাইটটা ছোট থাকে, কিন্তু যখন সে বড় হয় আস্তে আস্তে কিন্তু তার হাইটটা বাড়তে থাকে, অর্থাৎ কোষ বিভাজন হয়ে কোষের সংখ্যা বাড়ে এবং তার হাইট বাড়তে থাকে। এক্ষেত্রে যখন বিষক্রিয়ার হয়, অর্থাৎ টক্সিক সাবস্টেন্স যখন কোষের মধ্যে আসে, তখন কি হয়? এই যে কোষের যেগুলো অনিয়মিত বৃদ্ধি বা অনিয়মিত বিভাজন হতে শুরু করে।
তার ফলে কি এটা তো একটা অ্যাবনর্মাল কন্ডিশন, এই সময় কি হয় ক্যান্সার দেখা যায়। তাহলে কি দেখো, কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে, যতটা বৃদ্ধি হওয়ার দরকার তার থেকে যখন বেশি বৃদ্ধি হচ্ছে সেটাকে আমরা ক্যান্সার বলবো। টক্সিক পদার্থের বিষক্রিয়ায় ফুসফুস, শুক্রাশয়, পাকস্থলী ইত্যাদি ক্যান্সার বেশি দেখা যায়। নেক্সট হচ্ছে মিউটেশন। মিউটেশন মানে কি, আমরা জানি আমরা কেমন দেখতে হব, আমাদের মানে আমাদের যে গায়ের রং কি রকম হবে, বা আমাদের হচ্ছে স্কিন কেমন হবে, আমাদের চোখের কালার কি হবে, আমাদের চুল কেমন হবে, সবটাই কিন্তু ডিপেন্ড করে জিনের ওপর, জিনের ওপর ডিপেন্ড করে। আর এই জিনটা কি দিয়ে তৈরি, বা জিনের মেন কম্পোনেন্ট কি আমরা জানি ডিএনএ। তো এই ডিএনএ এর মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের স্ট্রাকচারাল বা গঠনগত পরিবর্তন হয়। সেগুলো কার প্রভাবে হয়, ধরো এটা একটা নর্মাল, এটা একটা যদি বলি এটা নর্মাল ডিএনএ, তাহলে একটা মানুষ নর্মাল যেরকম তার গঠন হওয়া দরকার হবে। কিন্তু ধরো এই টক্সিক পদার্থ বা বিষ জাতীয় পদার্থ যখন এই নর্মাল ডিএনএ এর মধ্যে এসে অ্যাটাক করে তখন কি হয়, বা কোনোভাবে যদি শরীরের মধ্যে প্রবেশ করে তখন কি হবে, এই নর্মাল ডিএনএটা কি হয়ে যাবে, অ্যাবনর্মাল ডিএনএ হয়ে যাবে। তখন কি হবে, তখন কিন্তু আবার শরীরে বিভিন্ন ধরনের রোগ দেখা যাবে, তার পাশাপাশি কি হবে, ক্যান্সার রোগও কিন্তু দেখা যাবে। তাহলে মিউটেশন কি, কোষের জনন বস্তু ডিএনএ এর গঠনমূলক পরিবর্তনকে বলা হয় মিউটেশন। মিউটেশন যারা করায় তাদের কি বলা হয়, মিউটাজেন। অর্থাৎ টক্সিক যে পদার্থগুলো এই ডিএনএ এর মধ্যে মিউটেশন করায় তাদের আমরা কি বলি, মিউটাজেন। এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে। মিউটাজেন টক্সিক পদার্থ হিসেবে কাজ করে, মিউটেশন অসংশোধনযোগ্য হলে ক্যান্সার রোগ কিন্তু সৃষ্টি হয়। অনেক সময় এই যে নর্মাল ডিএনএ যে অ্যাবনর্মাল ডিএনএতে পরিণত হলো সেটাকে কিন্তু আবার নর্মাল করা সম্ভব হয়, বডি সিস্টেমই করতে পারে, কিন্তু যদি না পারে তখন কিন্তু এটা থেকে ক্যান্সার রোগ হয়। নেক্সট দেখো টেরাটোজেন। তো আমাদের এক্ষেত্রে কি, টেরাটোজেন জাতীয় পদার্থগুলো কি করে, যেসব রাসায়নিক পদার্থ জন্মগত ত্রুটি সৃষ্টি করে তাদের টেরাটোজেন বলা হয়। অর্থাৎ একটা বাচ্চা যখন জন্ম হলো, সে পঙ্গু হয়ে জন্মালো, বা তার হয়তো অন্যান্য কোনো অঙ্গের বিভিন্ন ধরনের সমস্যা আছে, তো এই যে জন্মগত যাবতীয় যে ত্রুটি, সেগুলো যে ধরনের টক্সিক পদার্থ বা বিষ জাতীয় পদার্থ সৃষ্টি করে তাদের বলা হয় কি, টেরাটোজেন। এই টার্মগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট দেখো জনন বিষক্রিয়া। তো কি হয়, বিভিন্ন রাসায়নিক এবং ভৌত পদার্থের প্রভাবে জনন প্রক্রিয়ায় বিষক্রিয়া সৃষ্টি হলে তাকে জনন বিষক্রিয়া বলে। তো জনন বিষক্রিয়া কি, বিভিন্ন ধরনের টক্সিক বা বিষ জাতীয় পদার্থ যখন ফিমেলদের যে রিপ্রোডাকশন ক্যাপাবিলিটি সেটাকে ধ্বংস করতে থাকে, সেটাকেই বলবো জনন বিষক্রিয়া। তাহলে এখানে দেখলাম কি, ক্যান্সার, মিউটেশন, টেরাটোজেন, জনন বিষক্রিয়া, এগুলো সবই কিন্তু কি ধরনের এফেক্ট, ক্রনিক এফেক্ট, অর্থাৎ দীর্ঘস্থায়ী প্রভাব টক্সিক পদার্থের। তো এখানে কিন্তু দুটো টার্ম ভীষণ ইম্পর্টেন্ট এক্সামের জন্য, মিউটেশন এবং টেরাটোজেন, এই দুটো টার্ম কিন্তু অবশ্যই ভালোভাবে কিন্তু খেয়াল করে রাখবে। নেক্সট দেখো, তো এতক্ষণ দেখলাম যে বিষ জাতীয় পদার্থ যেগুলো আমাদের ভীষণভাবে ক্ষতি করছে, কিন্তু এই বিষ জাতীয় পদার্থের উৎস কি। তো বিষ জাতীয় পদার্থের যদি উৎস দেখি, আমরা বিষ জাতীয় পদার্থ মেনলি কিসের মধ্যে পাওয়া যায়, দেখো খাদ্য সংযোজনের বস্তু, খাদ্যের সৌন্দর্যবর্ধক বস্তু, বা আমরাও আজকালকার দিনে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করি, তার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের টক্সিক সাবস্টেন্স প্রেজেন্ট থাকে। তার পাশাপাশি কি, কীট পতঙ্গ নাশক যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলোও কিন্তু এই হচ্ছে বিষ জাতীয় পদার্থের উৎস। তো প্রতিদিন বাজারে দেখো 700 থেকে 1000টা নতুন রাসায়নিক পদার্থ বাজারে অনুপ্রবেশ করছে। তাহলে ভাবতে পারছো, এখানে দেখো 700 থেকে 1000টা নতুন নতুন যেগুলো রাসায়নিক পদার্থ, যেগুলো আমাদের এর মধ্যে কিছু কিছু আমাদের ক্ষতি করে, সেগুলো কিন্তু প্রতিদিন বাজারে অনুপ্রবেশ করছে, তাও আবার কি নতুন নতুন অনুপ্রবেশ করছে। তো এক্ষেত্রে কিন্তু বিষাক্ত পদার্থের উৎসর ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যেটা মেন উৎস এগুলোর কি কি, তো খাদ্য সংযোজনের বস্তু, সৌন্দর্যবর্ধক বস্তু এবং কীটনাশক যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো। এবার তাহলে এই যে আমরা দেখলাম যে যেগুলো উৎস, সেগুলো সম্বন্ধে কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে। তাহলে খাদ্য সংযোজিত বস্তু এবং খাদ্য অবমিশ্রণ সম্পর্কে প্রথমে আমরা জেনে নেব। খাদ্য সংযোজিত বস্তু তো কি, এগুলো খাদ্যের ঔজ্জ্বল্যকরণে বা বিশেষ স্বাদ
সৃষ্টি করতে বা বিশেষ রুচিকর গন্ধ সৃষ্টি করতে যে সকল জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থ খাদ্যের সাথে মেশানো হয় তাদের খাদ্য সংযোজিত বস্তু বা ইংলিশে যেটা কি বলা হয় ফুড অ্যাডিটিভস বলা হয়। তাহলে কি হয়, ধরো একটা খাবার আমরা বাইরে গেলাম, খাবারটা যদি কালারটা ভালো না হয় বা ধরো একটু দেখতে ভালো লাগছে না এরকম যদি হয় তাহলে কি আমাদের পছন্দ হবে? তো সেটা হবে না। সেই কারণে কি করে বিভিন্ন দোকানদার বা বিভিন্ন রেস্টুরেন্টে যা খাবার বিক্রি হয় সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কালার মেশানো হয় বা বিভিন্ন ধরনের যাতে স্মেল বেটার হয় সেগুলোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক মেশানো হয়। এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তো এগুলো সম্পর্কে আগে একটু আমি বলেছিলাম যখন খাদ্য পড়িয়েছিলাম বা যখন আমরা পড়েছিলাম বিভিন্ন ধরনের রোগ, তো তখন বলেছিলাম। তো সেক্ষেত্রে কিন্তু এখন একটু আমাদের ডিটেলসে এগুলো জানতে হবে। তো বিশেষ কয়টি খাদ্য সংযোজিত বস্তুর মধ্যে ফার্স্ট হচ্ছে মেটানিল ইয়েলো। তো মেটানিল ইয়েলো কি, এটা কিন্তু বিভিন্নভাবে আমাদের ক্ষতি করে, এর কারণে কিন্তু আমাদের ক্যান্সার হয়ে থাকে। কেউ যদি মেটানিল ইয়েলো দেওয়া খাবার অনেক দিন ধরে খায় তার কিন্তু ক্যান্সার রোগ হবে। তো মেটানিল ইয়েলো হচ্ছে কমলা বা কিশোরী বর্ণের অঅনুমোদিত রং। এখানে লেখাই আছে অঅনুমোদিত, অর্থাৎ সেরকম ভাবে কিন্তু গভর্নমেন্ট থেকে পারমিশন দেয়নি। অতি উচ্চ ক্যান্সার কারক ক্রিয়ার জন্যই খাদ্য হিসাবে মেটানিল ইয়েলোর ব্যবহার কিন্তু নিষিদ্ধ হয়েছে। কিন্তু আইনকে তোয়াক্কা না করে এখনো বিভিন্ন খাদ্যে মিঠাই, আইসক্রিম, বেভারেজ, ডাল প্রভৃতিতে মেটানিল ইয়েলো নিয়মিত ব্যবহার করা হচ্ছে। তাহলে কি এখানে আমাদের যেটা মনে রাখতে হচ্ছে সেটা কি, আমাদের মনে রাখতে হচ্ছে মেটানিল ইয়েলো যেটা সেটা কি ধরনের রোগ সৃষ্টি করছে, কি করছে, ক্যান্সার রোগ সৃষ্টি করছে। নেক্সট কি আছে, মেটানিল ইয়েলোর মতো আরো অনেকগুলো আছে যেগুলো রাসায়নিক আছে যেগুলো ব্যবহার করা হয়। তো নেক্সট দেখো রোডামিন বি। তো রোডামিন বি হচ্ছে কি এক ধরনের নিষিদ্ধ, এখানেও আমরা দেখতে পাচ্ছি নিষিদ্ধ গোলাপি বর্ণের রং, বিভিন্ন মিষ্টি, আইসক্রিম এবং বেভারেজে এই রঙের অবাধ ব্যবহার হয়। তাহলে যেহেতু এটা পিঙ্ক কালার, বুঝতেই পারছি বিভিন্ন আইসক্রিমের মধ্যে বা বিভিন্ন মিষ্টির যেগুলো কালার এখনকার দিনে পাওয়া যায় যে কালারফুল মিষ্টিগুলো, সেগুলোও কিন্তু কালার করতে এই রোডামিন বি ব্যবহার করা হচ্ছে। এটাও কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকারক। এটাও এখানে ধরো লেখা নেই, তাও আমি বলে দিই, এটা যেটা করছে ক্যান্সার রোগ কিন্তু সৃষ্টি করতে পারে। নেক্সট আমাদের কি আছে, আরাকোলিন আছে। এটা কি পান মশলা এবং সুপারিতে যে রং দেওয়া হয় তাতে আরাকোলিন নামে অতি বিপজ্জনক রাসায়নিক বস্তু থাকে যা কার্সিনোজেন রূপে কাজ করে। কার্সিনোজেন কি, যারা ক্যান্সার করতে পারে, যে সমস্ত রাসায়নিক ক্যান্সার করতে পারে তাদের আমরা কার্সিনোজেন বলি। তো এটা কিন্তু ক্যান্সার রোগ করতে পারে। তোমরা দেখবে পান মশলা যেগুলো আমরা দেখে থাকি সেগুলো কিন্তু কি হয়, বিভিন্ন রকমের কালারফুল হয়, আর সেই কারণে কিন্তু এই কালারগুলো কিন্তু মেইনলি মেশানো হয় কি, আরাকোলিন মেশানো হয়, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকারক। নেক্সট দেখো অ্যালুমিনিয়াম ফয়েল। অ্যালুমিনিয়াম একটি টক্সিক ধাতু, কিন্তু সন্দেশে ও মিঠাই, অন্যান্য মিঠাইয়ের ঔজ্জ্বল্যকরণে অ্যালুমিনিয়ামের অতি পাতলা ফয়েল ব্যবহার করা হয়। এটাও কিন্তু আমাদের শরীরে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে। তো এক্ষেত্রে দেখো আমরা জানি মিষ্টির দোকানে গেলে আমরা দেখতেই পাই যে অ্যালুমিনিয়ামের একটা হালকা ফয়েল ব্যবহার করা হয় যার মধ্যে সন্দেশ এই জাতীয় মিষ্টিগুলো থাকে। তো এগুলো কিন্তু সবই টক্সিক ধাতু, এগুলোও কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। নেক্সট দেখো স্যাকারিন। স্যাকারিন একটি পেট্রোলিয়ামজাত অতি মিষ্টি রাসায়নিক পদার্থ যার অতি ব্যবহারে বিষক্রিয়া সৃষ্টি হয়। কিন্তু চিনির বিকল্প হিসাবে মিঠাই, আইসক্রিম এবং বেভারেজ তৈরি করতে এবং পান মশলাতে অত্যাধিক স্যাকারিন ব্যবহার করা হয়। তাহলে কি স্যাকারিন কি, নাম্বার 1 এখানে মনে রাখবো, অতি অর্থাৎ কি পেট্রোলিয়ামজাত অতি মিষ্টি রাসায়নিক পদার্থ। নেক্সট এটা কি, এটা বিষক্রিয়া করতে পারে আর এটা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এগুলো কিন্তু অ্যাকিউট প্রভাবও সৃষ্টি করতে পারে এবং কি সৃষ্টি করতে পারে, ক্রনিক। তবে আমি একটা জিনিস বলে রাখি যে যাবতীয় যে ফুডের যেসব অ্যাডিটিভস মেশানো হয় সেগুলো সবই কিন্তু ক্রনিক প্রভাব সৃষ্টি করে, অ্যাকিউট কিন্তু সাধারণত দেখা যায় না। নেক্সট দেখো মোনোসোডিয়াম গ্লুটামেট। তো মোনোসোডিয়াম গ্লুটামেট কি,
চাইনিজ খাবারে এই ধরনের যৌগ স্বাদ ও খাদ্য স্পৃহা বৃদ্ধি করতে ব্যবহার করা হয়। এই মনোসোডিয়াম গ্লুটামেটের আরেকটা নাম কি? আজিনামোটো। তো এটা ব্যবহার করা হয়। এটা কি করে? স্নায়ুতন্ত্রের ওপর বিষক্রিয়া সৃষ্টি করে। তো এটাও কিন্তু ক্রনিক প্রভাব সৃষ্টি করছে। তো এখানে একটা জিনিস বলবো যে এগুলোর এফেক্টগুলো তো আমাদের মনে রাখতে হবে। সেক্ষেত্রে মনে রাখবে এগুলো সবই কিন্তু ক্রনিক এফেক্ট কজ করে। খুবই ইম্পর্টেন্ট এটা। এবং এখানে যা যা বললাম সেগুলো কিন্তু কোন ক্ষেত্রে কি ব্যবহার করা হচ্ছে, যেগুলো ইউনিক, যেমন মনোসোডিয়াম গ্লুটামেট কিসে ব্যবহার করা হচ্ছে? চাইনিজ খাবারে ব্যবহার করা হচ্ছে। স্যাকারিন কিসে ব্যবহার করা হচ্ছে? বিভিন্ন ধরনের মিষ্টিতে, মিষ্টির বিকল্প হিসেবে বা চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট হচ্ছে খাদ্য অপমিশ্রণ। তো খাদ্য অপমিশ্রণ মানে কি? অধিক মুনাফা লাভের জন্য খাদ্যের সঙ্গে কখনো কখনো কিছু ক্ষতিকর বা অক্ষতিকর নিম্নমানের বস্তু মেশানো হয়। খাদ্যের সঙ্গে মিশ্রিত এই নিম্নমানের ক্ষতিকর বা অক্ষতিকর বস্তুকে খাদ্য অপমিশ্রণ বলা হয়। তাহলে কি খাদ্যের সাথে বিভিন্ন ধরনের মেশানো হয় আমরা জানি, সেটা আমরা আশেপাশে দেখতেও পাই। তো এক্ষেত্রে দেখো টিওসিপি, এর ফুল ফর্ম মনে রাখবে ট্রাই ও ক্রিসাইল ফসফেট। তো এটা কিসে মেশানো হয়? এই ধরনের মারাত্মক বিষক্রিয়া সৃষ্টিকারী রাসায়নিক পদার্থ ভোজ্য তেলে মেশানো হয় বা ভেজাল দেওয়া হয়। এই রাসায়নিকের প্রকোপে অল্প সময়ের মধ্যে প্যারালিসিস এবং মৃত্যু অবধারিত। তাহলে কেউ যদি টিওসিপি মেশানো যে তেল অনেক দিন ধরে খায় তার কিন্তু প্যারালিসিস হবে এবং মৃত্যু অবধারিত। নেক্সট দেখো খেসারির ডালের গুঁড়ো, এটা নিয়েও আগে আমি বলেছিলাম। তো অধুনা যেটা হয়েছে বা এখনকার দিনে যেটা হয়েছে, খেসারির ডাল নিষিদ্ধ করা হয়েছে কারণ এর মধ্যে পঙ্গুত্ব সৃষ্টিকারী বিভিন্ন ধরনের মারাত্মক জৈব যৌগ আছে। কিন্তু এখনকার দিনে কি করা হয়? বেসনের সাথে কিন্তু এর গুঁড়ো মেশানো হয়, যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আর এটা কি করতে পারে? পঙ্গুত্ব সৃষ্টি করতে পারে। এছাড়া উপরোক্ত যেগুলো আমি বললাম অপমিশ্রণের কথা, তাছাড়া কি দুধের মধ্যে জল, শ্বেতসার দ্রবণ মেশানো হয়, ঘি এবং মাখনে বনস্পতি মেশানো হয়, চিনিতে চকের পাউডার মেশানো হয়, ভোজ্য তেলে খনিজ তেল এবং রেড়ির তেল মেশানো হয়, লঙ্কার পাউডারে ইটের এবং লবণের পাউডার, এ সাধারণ নুনে সাদা নুড়ির পাউডার এবং ভিনিগারে বিভিন্ন ধরনের খনিজ অ্যাসিডের ভেজাল দেওয়া হয়। তবে এক্ষেত্রে বলবো এই পার্টটার থেকে আগের পার্টগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে দেখবে। এবার এক্ষেত্রে একটা জিনিস আমাদের দেখতে হবে, আমাদের তো তাও এগুলো তো প্রয়োজন পড়ে বিভিন্ন পারপাসে। তো সেক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? দোকান থেকে যখন আমরা খাদ্য সংযোজনশীল রং কিনবো তখন আমাদের দুটো জিনিস দেখে নিতে হবে। রঙের প্যাকেটের ওপর আইএসআই চিহ্ন লেখা আছে কিনা, আর কি লেখা আছে কিনা প্যাকেটের ওপর মানুষের খাদ্য উপযোগী যে শর্ত সেটা, এই দুটো লেখা আছে কিনা দেখে নিতে হবে। তবে কিন্তু সেটা ব্যবহারযোগ্য এবং গভর্নমেন্ট থেকে সেটার পারমিশন দিয়েছে। তো যখনই কিন্তু কোনো রকম খাবারের জন্য রং কিনবে বা কোনো কালার কিনবে, ফুড কালার কিনবে, অবশ্যই কিন্তু এই দুটো একটু চেক করে নেবে। তো এক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, খাদ্যে যে ভেজাল মেশানো হয় সেই সংক্রান্ত ক্ষেত্রে খাদ্য অপমিশ্রণে মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য ভারত সরকার কি করেছিল? 1954 সালে খাদ্য অপমিশ্রণ প্রতিরোধ আইন প্রণয়ন করেন। তো এই আইন মোতাবেক অপমিশ্রণ মিশ্রিত খাদ্য উৎপাদন করা, বিক্রি করা এবং এগুলোর বন্টন করা দণ্ডনীয় অপরাধ বলা হয়। তাহলে এক্ষেত্রে এই আইনটার নাম মনে রাখতে হবে এবং কত সালে হয়েছিল। পরীক্ষা যদি খুব টাফ কোশ্চেন করে সেক্ষেত্রে কিন্তু আমাদের কি দিতে পারে? সেক্ষেত্রে এখানে দিতেই পারে 1954 সালে যে যে আইনগুলো হয়েছিল তার মধ্যে কোনটা, এর মধ্যে কোনটা, এই টাইপের অপশন কিন্তু দিতে পারে যখন খুব টাফ কোশ্চেন করবে। তো সেই কারণে কিন্তু এটা আমাদের একটু জেনে রাখা দরকার। নেক্সট তাহলে আমরা কি দেখবো? পেস্টিসাইড দেখবো। আমরা ফার্স্ট পার্টটা কভার করলাম যে ফুডের মধ্যে থেকে কিভাবে টক্সিক সাবস্টেন্স আমাদের বডিতে এন্টার করতে পারে। এবার আমরা একটু পেস্টিসাইডটা দেখে নেব। তো এখানে দেখো যে সকল জীব মানুষ, গৃহপালিত পশু, পাখি, ফসল ও গাছপালার ক্ষতি করে ও সামগ্রিকভাবে অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে তাদের আমরা কি বলবো? পেস্ট বলবো। তাহলে কি দেখছি, যারা হচ্ছে কাদের কাদের ক্ষতি করছে? মানুষ, গৃহপালিত পশু, পাখি, গাছপালা সবার ক্ষতি করছে, সেটাকেই আমরা বলবো কি? পেস্ট বলবো। এবার এই পেস্টকে ধ্বংস করার জন্য আমরা কি করি? বিভিন্ন ধরনের পেস্টিসাইড ব্যবহার করি।
তো পেস্টিসাইডগুলো এই পেস্টগুলোকে ধ্বংস করতে পারে। তো ভারতে প্রথম উৎপাদিত পেস্টিসাইড কি? BHC, বেনজিন হেক্সাক্লোরাইড। তো এটা প্রথম ভারতে উৎপাদিত পেস্টিসাইড এবং তারপরে ডিডিটির যে উৎপাদন সেটা ভারতে শুরু হয়। আমরা দেখবো আরো ডিটেলস ডিডিটির ব্যাপারে। তো যত রকমের পেস্টিসাইড ব্যবহার হয় তার মধ্যে 72% কি? পতঙ্গনাশক, 21% ছত্রাকনাশক, 3% আগাছানাশক। আর বাকি যেগুলো আছে সেগুলো অন্যান্য রকমের আছে। আমাদের এক্সামের জন্য এত ডিটেলস লাগবে না, আমাদের শুধু এটাই মনে রাখতে হবে যে ছত্রাকনাশক কি? আমাদের ছত্রাকগুলোকে ধ্বংস করার জন্য, যেগুলো ছত্রাক ক্ষতি করছে মানুষ, গৃহপালিত পশু প্লাস গাছপালার ক্ষতি করছে। আগাছা, যে আগাছাগুলো সেম মানুষ, গৃহপালিত পশু, ফসলের ক্ষতি করছে সেগুলোই। তো কি কি ধরনের পেস্টিসাইড মূলত আমরা ব্যবহার করে থাকি? তো ফার্স্ট এখানে দেখো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন জাতীয় পেস্টিসাইড ব্যবহার করে থাকি, অর্গানোফসফরাস পেস্টিসাইড যেগুলো সেগুলো ব্যবহার করে থাকি, আগাছানাশক ব্যবহার করি, ছত্রাকনাশকও ব্যবহার করে থাকি। তাহলে একটু ক্লোরিনেটেড হাইড্রোকার্বন এবং অন্যান্য যা যা পড়লাম সেগুলো একটু দেখে নেব। তো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন কি? যে রাসায়নিকগুলি ব্যবহৃত হয় তার মধ্যে মুখ্য হচ্ছে কি? ডিডিটি, লিন্ডেন আর ক্লোরডেন। তাহলে নামগুলো মনে রাখতে হচ্ছে। ডিডিটি কার আন্ডারে পড়ছে? ক্লোরিনেটেড হাইড্রোকার্বনের মধ্যে পড়ছে। এগুলো কি হয়? অত্যন্ত স্থিতিশীল হয়, অর্থাৎ এগুলো যদি একবার ব্যবহার করা হয় অনেক দিন ধরে পরিবেশে থেকে যায়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ডিডিটি। ডিডিটি যদি একবার কোথাও প্রয়োগ করা হয় পরিবেশে কিন্তু 10 বছর পর্যন্ত এর ক্রিয়া বজায় থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু এগুলো খুবই ক্ষতিকারক। নেক্সট দেখো অর্গানোফসফরাস যৌগ। তো এগুলো কি কি? প্যারাথিয়ন, ম্যালাথিয়ন, এগুলো হচ্ছে অর্গানোফসফরাস যৌগের উদাহরণ বা অর্গানোফসফরাস পেস্টিসাইডের উদাহরণ। এগুলো খুব বেশি দিন স্থায়ী হয় না, সহজে বিঘটিত হয়। তাহলে পরীক্ষায় যদি আমাদের প্রশ্ন কোনোভাবে আসে যে ক্লোরিনেটেড হাইড্রোকার্বন এবং অর্গানোফসফরাস হাইড্রোকার্বন বা অর্গানোফসফরাস যৌগের মধ্যে কোনটা সবথেকে বেশি ক্ষতিকারক, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? ক্লোরিনেটেড। তার কারণ এরা পরিবেশে অনেকদিন থাকতে পারছে, মানুষ এবং অন্যান্য প্রাণীর যেরকম প্রথম দিকে হয়তো লাভ করছে কিন্তু পরের দিকে নানাভাবে ক্ষতি করছে। নেক্সট ছত্রাকনাশক। এই ধরনের রাসায়নিকগুলি সাধারণত অর্গানোফসফরাস যৌগ থেকে কম বিষাক্ত হয়, কিন্তু যে সকল ছত্রাকনাশকে তামা পারদের যৌগ উপস্থিত থাকে সেগুলো কিন্তু খুব ক্ষতিকারক হয়। মৃত্তিকায় অনেকদিন ক্রিয়াশীল থাকে, এদের অত্যাধিক প্রয়োগে জমির বন্ধ্যাত্ব দেখা যায়, অর্থাৎ উর্বরতা নষ্ট হয়। মৃত্তিকায় উপস্থিত সবজি ও মৃতজীবী জীবের মৃত্যু ঘটতে পারে। নেক্সট দেখো আগাছানাশক। আগাছানাশকের প্রয়োগের ফলে আগাছা ধ্বংসের সঙ্গে সঙ্গে অনেক জীবের কিন্তু মৃত্যু ঘটে। তো এক্ষেত্রে একটা আগাছা আছে সিমাজিন, যেটা ব্যবহার করা হয়। সিমাজিন নামক অত্যন্ত প্রচলিত আগাছানাশকের রাসায়নিক প্রয়োগে আগাছা নিধনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতে প্রয়োজনীয় বিভিন্ন কীট পতঙ্গের কিন্তু মৃত্যু ঘটে যায়। অনেক তো কীট পতঙ্গ আছে যেগুলো প্রকৃতির প্রয়োজনীয়, যেমন আমরা বলতে পারি কি মৌমাছি, তো এটার তো খুব প্রয়োজন, এগুলোরও কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে পেস্টিসাইডের আমরা যে ক্লাসিফিকেশন সেটা তিনটের মানে এর উৎসের ওপর ভিত্তি করে তিনটে ভাগে ভাগ করে থাকি: অজৈব কীটনাশক, প্রাকৃতিক জৈব কীটনাশক আর কৃত্রিম জৈব কীটনাশক। তাহলে অজৈব কীটনাশক কোনগুলো? এগুলি নানা ধরনের অজৈব পদার্থ দিয়ে তৈরি হচ্ছে, যেমন কি আর্সেনেট, ফ্লোরিন যৌগ, সালফার, এগুলো হচ্ছে অজৈব কীটনাশক। নেক্সট আমরা দেখব প্রাকৃতিক জৈব কীটনাশক। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকেই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল। তো এক্ষেত্রে দেখো কিছু কিছু উদ্ভিদজাত এবং প্রাণীজাত পদার্থ কীটনাশক হিসেবে ব্যবহার করা যায়। তো এখানে দেখো ফার্স্ট হচ্ছে নিকোটিন, তারপর দেওয়া আছে পাইরেথ্রাম, আরো কিছু কিছু আছে যেটা আমরা পড়বো। তো এখানে দেখো নিকোটিন যেটা, সেটা কিন্তু তামাক গাছ থেকে পাওয়া যায়। আর নিকোটিন সালফেটের যদি আমরা গুঁড়ো বা স্প্রে দিই তাহলে কিন্তু পোকাগুলো মারা পড়ে। তাহলে এখানে কি নিকোটিন পাচ্ছি তামাক গাছ থেকে, আর এটা কিন্তু পোকাকে ধ্বংস করতে খুব কাজে আসে। নেক্সট দেখো পাইরেথ্রাম। তো এটা হচ্ছে ক্রিসেনথাম গাছ থেকে পাওয়া যায়, স্প্রে দিলে গাছে পোকা আসতে পারে না। তো এই ক্রিসেনথামটা অনেকে হয়তো জানবে না, এটা হচ্ছে বাংলায় যদি আমরা বলি চন্দ্রমল্লিকা ফুল হয়, অনেকে হয়তো জানবে। তো চন্দ্রমল্লিকা যেটা, সেই যে ফুলটা গাছটাকেই বলা হয় ক্রিসেনথাম গাছ। তো এর থেকে এই যে ধরো পাইরেথ্রাম পাওয়া যায়, এটা কিন্তু বিভিন্ন ধরনের পোকাকে গাছের কাছে আসতে দেয় না।
নেক্সট রোটেনয়েড থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা এসেছিল। তো এটা দেখো শিম্বগোত্রীয় গাছ থেকে রোটেনয়েড পাওয়া যায়। রোটেনয়েড হচ্ছে জলে অদ্রাব্য, অর্থাৎ জলে সহজে গুলে যেতে পারে না, তবে জৈব দ্রাবকে গুলে যায়। প্রকৃতিতে প্রায় 6 রকমের রোটেনয়েড পাওয়া যায়, এর মধ্যে যেটা রোটেনন সেটাই কিন্তু কীটনাশক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এটা কোথায় থেকে পাওয়া যায়? শিম্বগোত্রীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়। এছাড়া কিছু কিছু তেল ব্যবহার করা হয়, যেমন ভেষজ ও প্রাণীজ তেল, এছাড়া কেরোসিন, পেট্রোল, এগুলোও কিন্তু আমরা কীটনাশক হিসেবে ব্যবহার করতে পারি। তো এগুলো অবশ্যই কিন্তু অন্যান্য যে কীটনাশক আছে সেগুলোর থেকে কম ক্ষতিকারক। তো এগুলোর কিন্তু ব্যবহার বর্তমান দিনে খুব বেশি করে করা হচ্ছে। নেক্সট দেখো কৃত্রিম জৈব কীটনাশক। কৃত্রিম জৈব কীটনাশক কোনগুলো? বিভিন্ন জৈব যৌগের পরিবর্তন ঘটিয়ে কৃত্রিমভাবে যখন কীটনাশক উৎপাদন করা হচ্ছে তখন তাকে বলছে কৃত্রিম জৈব কীটনাশক। এই কীটনাশকগুলো পেস্ট দমনে বিশেষ কার্যকরী হয়। তো এগুলোর এক্সাম্পল আমাদের একটু জানতে হবে, যেমন ডিডিটি, থ্যানাইট, মেক্সিক্লোর, ক্লোরডেন, বিএইসি, লিন্ডন, টক্সোফেন, হেপ্টাক্লোর, অলড্রিন, এন্ড্রিন, পাইরোলান, ফেরনাজিন, এগুলো। তো এক্ষেত্রে এখানে নামগুলোর ক্ষেত্রে এগুলো একটু টুকটাক ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবে, যেমন ডিডিটি মনে রাখতে হবে, বিএইসি, লিন্ডন অ্যান্ড এখানে এন্ড্রিন, এগুলো একটু মনে রাখবে। অনেক সময় কি হতে পারে পরীক্ষায় বিভিন্ন অপশন দিয়ে তার মধ্যে বলতেই পারে যে এর মধ্যে কৃত্রিম জৈব কীটনাশক কি। তো এইগুলো যা আমরা দেখলাম কীটনাশক, তার মধ্যে ডিডিটির ব্যাপারে আমাদের একটু ভালোভাবে জেনে রাখতে হবে, কারণ ডিডিটি থেকে প্রচুর প্রশ্ন কিন্তু এসে থাকে। তো ডিডিটির পুরো নাম কি? ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন। তো ডিডিটি প্রথম কে আবিষ্কার করেন? 1939 সালে পল মুলার কীটনাশক হিসাবে ডিডিটি আবিষ্কার করেন, এবং এটা করার জন্য উনি পরবর্তীকালে নোবেল প্রাইজও পান। নেক্সট হচ্ছে এই ডিডিটির ব্যবহার। তো প্রথম যখন ডিডিটি ব্যবহার মানে আবিষ্কার করা হয়েছিল বা ডিডিটির উৎপাদন করা হয়েছিল, তখন কিন্তু ডিডিটিকে কৃষিকাজে ব্যবহার করার কথা বলা হয়নি। তখন মেনলি কি বিভিন্ন ধরনের পতঙ্গর বিনাশ করতে ব্যবহার করা হতো। কিন্তু পরবর্তীকালে যেটা হলো, এটা কিন্তু কি কাজে? কৃষিকাজেও ব্যবহার হতে শুরু করে, আর তার ফলে কিন্তু আমাদের বেশি ক্ষতি হতে শুরু করে। তো হুয়ের একটি সমীক্ষায় জানা গেছে শুধুমাত্র ডিডিটির ব্যবহার করেই 50 লক্ষ মানুষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্যায়ে ম্যালেরিয়ার মারণ থাবা থেকে বাঁচানো সম্ভব হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত পরবর্তী সময়ে কৃষিক্ষেত্রে ডিডিটির অপব্যবহার ঘটে। মোট উৎপাদিত ডিডিটির 40% ব্যবহৃত হয় কৃষিক্ষেত্রে। ফলস্বরূপ পরিবেশে ডিডিটি জমতে শুরু করে এবং জীবজগতের ওপর তার বিরূপ প্রভাব পড়ে। তো এক্ষেত্রে এই যে প্রভাব পড়তে শুরু করে তারপর থেকে, তো এটার ওপর একজন লেখক বা একজন সায়েন্টিস্ট যিনি ছিলেন, তিনি একজন বই লেখেন, সেটা হচ্ছে কি সাইলেন্ট স্প্রিং বলে একটা বই লেখেন। তো 1962 সালে রাকেল কার্সন বলে একজন ছিলেন, উনি সাইলেন্ট স্প্রিং নামে একটা বই লেখেন, আর সেই বইতেই কিন্তু ডিডিটি দূষণের কথা বলেন। তো ডিডিটি দূষণের কারণে পাখির জনন অক্ষমতার তথ্য প্রথম প্রকাশিত হয়। তো ডিডিটির কারণে কি হয়? পাখির যে জনন ক্ষমতা সেটা কমে যায়, বা নতুন পাখির জন্ম দেওয়ার ক্ষমতা যেটা সেটা কমে যায়। কেন হচ্ছে আমরা আরো ডিটেলস দেখব। পরবর্তী সময়ে দেখা যায় জীবজগৎ তথা মানুষের ওপর ডিডিটির বিষক্রিয়া বিশদভাবে জানা যায়। তো এই কারণে কি বিভিন্ন দেশে এই ডিডিটির ব্যবহার যেটা সেটা নিষিদ্ধ করা হয়েছে। দেখতেই পাচ্ছ হাঙ্গেরি, নরওয়ে, জার্মান, সুইডেন, আমেরিকা, এই সমস্ত দেশে কিন্তু ডিডিটির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু ভারতে তো সেটা সম্ভব হয়নি। ভারত সহ উন্নয়নশীল দেশসমূহে রোগের দমন এবং কৃষিক্ষেত্রে পতঙ্গের নিয়ন্ত্রণে ডিডিটির বাধাহীন ব্যবহার এখনো চলছে। তো এক্ষেত্রে পরিবেশগত কি কি প্রভাব আমরা একটু দেখে নেব। তো সেক্ষেত্রে দুটো টার্ম একটু আমাদের জানতে হবে, জীব কেন্দ্রীভবন বা জীব পুঞ্জীভবন, যেটাকে বলা হচ্ছে বায়ো কনসেন্ট্রেশন বা বায়ো অ্যাকুমুলেশন, আর একটা হচ্ছে জীব বিবর্ধন বা বায়ো ম্যাগনিফিকেশন। তো জীব কেন্দ্রীভবন বা জীব পুঞ্জীভবন কি? জৈবিক প্রয়োজনে বিভিন্ন রাসায়নিক উপাদান বা যৌগ জীবদেহে পুঞ্জীভূত হয়। জীবদেহে রাসায়নিক পদার্থের পুঞ্জীভবনের এই স্বাভাবিক ঘটনাকে জীব পুঞ্জীভবন বলা হয়। তো এখানে দেখো আমাদের থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে বা থাইরয়েড গ্রন্থি কোষের জন্য আয়োডিনের প্রয়োজন হয়, সেটা আমাদের শরীরের মধ্যে
আসে এবং জমতে থাকে, সেটা আমরা খাবার দিয়েই নিয়ে থাকি। তার পাশাপাশি আমরা জানি আমাদের হিমোগ্লোবিন যেটা, সেটা আরবিসি বা রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকার মধ্যে আছে, সেখানেরও কিন্তু মেন কম্পোনেন্ট কি আমরা জানি আয়রন। তো আয়রনও কিন্তু আমাদের শরীরে পুঞ্জীভূত হতে থাকে, এটা একটা স্বাভাবিক ঘটনা। কিন্তু কখনো কখনো কি হয়, যেটা দেখা যায় যেগুলো অপ্রয়োজনীয় শরীরের ক্ষেত্রে সেগুলো জীবদেহে প্রবেশ করে এবং এই যে প্রবেশ করার পর মানুষের শরীরে বিভিন্ন ধরনের ক্ষতি করতে থাকে। তো সেক্ষেত্রে এই যে ঘটনাগুলোকে আমরা বলবো বায়োম্যাগনিফিকেশন। অর্থাৎ কি হয় এখানে আমরা আরো ডিটেলসে জানবো। দেখো, কখনো কখনো ক্ষতিকারক অপ্রয়োজনীয় রাসায়নিক উপাদান বিশেষ উপায়ে অজান্তে জীবদেহে প্রবেশ করে এবং পুঞ্জীভূত হয়, ফলে জীবদেহে যে এই রাসায়নিক পদার্থের বিষক্রিয়াজনিত অস্বাভাবিকতা দেখা যায়। তো জীবদেহে এই যে যেমন ধরো ডিডিটি মানুষের শরীরে প্রবেশ করলো, করার পর মানুষের শরীরে প্রবেশ করে বিভিন্ন ধরনের ক্ষতি করতে পারে। তো মানুষের শরীরে কিভাবে প্রবেশ করবে, তো এটা হচ্ছে খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে। উৎপাদকের মধ্যে প্রথমে ডিডিটি প্রবেশ করে, তারপর ক্রমান্বয়ে কিন্তু ওপরের স্তরে যে জীব আছে তার মধ্যে ছড়িয়ে যায়। তো এইভাবেই কিন্তু ডিডিটি মানুষের শরীরে প্রবেশ করে। তো এই যে ঘটনাটাকে বলা হয় জীব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। এটা আমি আবার পরের স্লাইডে ডিটেলসে বলছি। তো জীবকোষের ডিডিটির পুঞ্জীভবনের মূল কারণ কি, অর্থাৎ ডিডিটি কেন মানুষের শরীরে বা বিভিন্ন জীবের মধ্যে প্রবেশ করতে পারছে। একটু আগেই দেখছিলাম যে ডিডিটি যেগুলো, তো এগুলো হচ্ছে কি লিপিড দ্রব্য, জলে সহজে দ্রবীভূত হতে পারে না। সেই কারণে কি হয়, কোষের যে ঝিল্লি থাকে মানুষের ক্ষেত্রে বা বিভিন্ন ধরনের উদ্ভিদের ক্ষেত্রে, সেগুলো ভেদ করে কি করে কোষে প্রবেশ করে এবং বিশেষ করে চর্বি কোষে অবস্থানে জায়গা করে নেয়। তো মানুষের ক্ষেত্রে চর্বি কোষে অবস্থানে জায়গা করে নেয়। এছাড়া কোষীয় উৎসেচকের প্রভাবে ডিডিটির অধিক সক্রিয় যৌগ রূপান্তরিত হয় এবং যে সক্রিয় যৌগে রূপান্তরিত হয় সেটা হচ্ছে ডিইই। তাহলে এখানে সহজভাবে যদি বলি যে যখন কোনো জীব কোষে ডিডিটি প্রবেশ করে, সেটা কিছু পার্ট ডিইই তে কনভার্ট হয়ে যায়, এটাও আরো ক্ষতিকারক। তো এক্ষেত্রে এই যে ডিই তে কনভার্ট হয়ে যায় সেটাও কিন্তু মানুষের শরীরে পুঞ্জীভূত হতে থাকে। তাহলে এবারে একটু আমরা বায়োম্যাগনিফিকেশনটা একটু ভালোভাবে বুঝে নেব। তো একটা পুকুরের বাস্তুতন্ত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, ফাইটোপ্ল্যাঙ্কটন। আমরা জানি একটা পুকুরের বাস্তুতন্ত্র শুরু হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে, তারপর যাচ্ছে জুপ্ল্যাঙ্কটন। জুপ্ল্যাঙ্কটন থেকে এটা চলে যাচ্ছে কোথায়, জুপ্ল্যাঙ্কটন থেকে চলে যাচ্ছে স্মল ফিশের কাছে। স্মল ফিশের পর কি আছে, লার্জ ফিশ আছে এবং লার্জ ফিশটাকে যদি হিউম্যান কনজিউম করে তাহলে হিউম্যান। তাহলে এখানে একটা জিনিস দেখো যে ফাইটোপ্ল্যাঙ্কটন ধরো জলের মধ্যে কি হলো, ডিডিটি আমরা ধরো একটা জমির মধ্যে ব্যবহার করেছি ডিডিটি, সেই ডিডিটি বৃষ্টির জলের সাহায্যে চলে এলো পুকুরের মধ্যে। তো আসার পর কি হলো, এই ডিডিটি যেটা সেটা ফাইটোপ্ল্যাঙ্কটনের মধ্যে প্রবেশ করলো। তারপর এই ফাইটোপ্ল্যাঙ্কটনের থেকে কোথায় চলে গেল, ফাইটোপ্ল্যাঙ্কটনগুলোকে কারা খাচ্ছে আমরা জানি, জুপ্ল্যাঙ্কটন খাচ্ছে। তো ডিডিটি আবার এর কাছে চলে গেল। এবার ডিডিটি আবার কোথায় চলে যাচ্ছে, স্মল ফিশের কাছে চলে যাচ্ছে। তার কারণ স্মল ফিশ কাদের খাচ্ছে, জুপ্ল্যাঙ্কটনদের। এবং লার্জ ফিশের কাছে নেক্সট চলে যাবে, আর লার্জ ফিশ থেকে কোথায় চলে যাবে, হিউম্যানের মধ্যে এই ডিডিটি চলে যাবে। তো এই যে ডিডিটির একটা ট্রফিক লেভেল থেকে আরেকটা ট্রফিক লেভেলে প্রবেশ করার এই ঘটনাটাকেই আমরা বলবো জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন। তবে এর ক্ষেত্রে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় হিউম্যান বা মানুষ। তার কারণ হচ্ছে এদের শরীরের মধ্যে ডিডিটি খুব ভালোভাবে সঞ্চিত হয়ে থাকতে পারে চর্বি কোষগুলোর মধ্যে। তো সেই কারণে সব থেকে বেশি ওপরের স্তরে যারা থাকে তাদের কিন্তু ক্ষতি হয়। তো ডিডিটির ক্ষতিকারক প্রভাবগুলো যদি আমরা দেখি, খাদ্য শৃঙ্খলের সর্বাপেক্ষা ওপরের জীব ডিডিটির দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাছ শিকারী পাখির বংশবৃদ্ধি রোধ করে। তো মাছ শিকারী পাখি যেগুলো আছে সেগুলোর বংশবৃদ্ধি রোধ করে এই ডিডিটি। তার কারণ কি, ডিডিটি যেটা করে, এই ক্যালসিয়াম আমরা জানি তো পাখির যে ডিমের যে খোলক সেটা ক্যালসিয়াম দিয়ে তৈরি। তো এই ক্যালসিয়ামগুলোকে কি করে, ক্যালসিয়াম যে ডিপোজিশনকারী যে হরমোন আছে সেগুলোর মাত্রার পরিবর্তন ঘটায়। অর্থাৎ ক্যালসিয়াম তৈরিতে যে সমস্ত হরমোন সাহায্য করে সেগুলোর পরিবর্তন কারা ঘটাচ্ছে, ডিডিটি ঘটাচ্ছে। তার ফলে কি হচ্ছে, এই যে পাখির ডিমের যে খোলক সেটা কি হয়ে যায়, নরম হয়ে যায়।
তো পাখির যখন ডিমের ভ্রূণের বিকাশ হবে সেক্ষেত্রে কিন্তু সম্ভব হয় না, অর্থাৎ কি এই ডিমের খোলক খুব তাড়াতাড়ি ভেঙে যায়। নেক্সট দেখো, মানুষের স্নায়ুতন্ত্রের ওপর বিভিন্ন ধরনের প্রভাব সৃষ্টি করে। স্ত্রী লোকের ক্ষেত্রে কিন্তু স্তন ক্যান্সার দেখা যায় এই ডিডিটির কারণে। তো ডিডিটি দেখলাম আমাদের ভীষণভাবে ক্ষতি করছে, তো আমাদের কিন্তু পেস্টের আক্রমণ যে হচ্ছে না সেটা তো না, তো পেস্টের আক্রমণ যাতে তার থেকে রক্ষা পাওয়া যায় সেই কারণে আমরা বারবার বলছি যে ডিডিটি বা বিভিন্ন ধরনের কেমিক্যাল যে সমস্ত পেস্টিসাইড আছে সেইগুলোর ব্যবহারকে আমরা কি বলছি, নিষিদ্ধ করছি, যাতে এগুলো ব্যবহার না করা হয়। তাহলে পেস্টের থেকে আমরা কিভাবে রক্ষা পাবো? তো সেই কারণে কিন্তু বিভিন্ন ধরনের জৈবিক পদ্ধতি ব্যবহার করা হয়। জৈবিক পদ্ধতির মধ্যে কি কি সেগুলো একটু আমাদের জেনে রাখতে হবে। ফার্স্ট, শিকারী প্রাণী ব্যবহার করতে হবে। ধরো এখানে আমরা জানি যে ধরো ইঁদুরকে কারা খেতে পারে, বেড়াল খায়, তো বেজি বা সাপ খায়। তো ইঁদুরের যখন উৎপাত দেখা যাবে সেই সমস্ত জায়গায় আমরা কি করতে পারি, বেড়াল, বেজি, সাপ এগুলো ছেড়ে দিতে পারি। তো এক্ষেত্রে দেখো হাওয়াই দ্বীপপুঞ্জে কি হয়েছিল, আখের যে পেস্টের সুটকিট যেটা ছিল সেটা দমনের জন্য মেক্সিকোর থেকে বড় ব্যাঙ আনা হয়েছিল। নেক্সট দেখো, পরজীবীর দ্বারা পেস্ট দমন। তো এক্ষেত্রে ব্যাসিলাস থুরিনজিয়াসিস বলে একটা ব্যাকটেরিয়া আছে, এরা কি করতে পারে, কীট পতঙ্গদের আক্রমণ করতে পারে, করে ওদের শরীরে এক ধরনের বিষ তৈরি করে কীট পতঙ্গগুলোকে মেরে দেয়। তো সেরকম ভাবেই আমরা যদি গাছের মধ্যে এই ব্যাকটেরিয়ার বিভিন্ন ধরনের স্পোর দিয়ে দিই, তাহলে যখন কীট পতঙ্গগুলো গাছের মধ্যে আক্রমণ করবে তখন কি হবে, এই কীট পতঙ্গগুলো ব্যাকটেরিয়া দ্বারা মৃত্যু ঘটে যাবে। নেক্সট দেখো, পুরুষ নির্বীজকরণ। এই পদ্ধতিতে পেস্ট প্রজাতির কিছু পূর্ণাঙ্গ পুরুষ ধরে তাদের নির্জীব করা হয়। এর ফলে পেস্টের সংখ্যা নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ পুরুষদের যদি নির্জীব করা হয় তাহলে কি স্ত্রী পুরুষ যে মিলন হয়েছে নতুন পেস্ট তৈরি হবে সেটা সম্ভব হয় না। নেক্সট দেখো, পেস্টের প্রতিরোধ সৃষ্টি। তো কোনো কোনো ক্ষেত্রে বর্তমান দিনে জিন প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে, অর্থাৎ ধরো গাছের মধ্যে এমন জিন প্রবেশ করানো হচ্ছে সেই জিনটার সাহায্যে কি গাছটার মধ্যে যাতে যখন কোনো পতঙ্গ আক্রমণ করছে তার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। তো এখানে কি দেখো, দেখে নেব একটু, কোনো কোনো ক্ষেত্রে জিন প্রযুক্তির সাহায্যে গাছের মধ্যে পেস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। পেস্টের ওপর রোগ সৃষ্টিকারী জীবাণুর বিষ প্রস্তুতকারী জিন গাছের মধ্যে ঢুকিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন করা হচ্ছে, আর এগুলো কিন্তু সহজেই কিন্তু এগুলোর থেকে বা এই ধরনের পদ্ধতির সাহায্যে পেস্টের আক্রমণ থেকে গাছকে রক্ষা করা সম্ভব। নেক্সট হচ্ছে হরমোনের ব্যবহার দ্বারা। তো এক্ষেত্রে হরমোনের ব্যবহার দ্বারা কিরকম ভাবে করা যায়, পেস্ট যদি কোনো পতঙ্গ হয় তখন হরমোনের ব্যবহার দ্বারা পেস্টকে দমন করা যায়। তো পতঙ্গেদের জীবনচক্রে জুভেনাইল হরমোনের দরকার লাগে, তো অর্থাৎ এদের ধরো একটা জীবন চক্রের একটা ফেজে জুভেনাইল হরমোন দরকার লাগে। তো কখন লাগে, এদের প্রাথমিক যে পরিস্ফুটনের সময় জুভেনাইল হরমোন লাগলেও কিন্তু পূর্ণাঙ্গ দশার সময় কিন্তু লাগে না। তো যে সময় লাগছে না সেই সময় যদি আমরা এই জুভেনাইল হরমোন দিই, বা যে সময় ধরো এই জুভেনাইল হরমোন প্রয়োগ করার দরকার সেই সময় যদি আমরা অন্য কিছু বা এদের মধ্যে যখন জুভেনাইল হরমোন কাজ করছে তখন যদি অন্য কোনো হরমোন এদের মধ্যে আমরা যদি কোনোভাবে স্প্রে করতে পারি তাহলে কিন্তু এদের ক্ষতি হয়ে যাবে। তো এই জুভেনাইল হরমোন প্রয়োগ করে কিন্তু আমরা যে কীট পতঙ্গদের আমরা কন্ট্রোল করতে পারি। নেক্সট দেখো, ফেরোমেনের ব্যবহার। ফেরোমেন কি, অনেক পতঙ্গর ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্ত্রী মিলনের আগে ফেরোমেন নামে এক ধরনের উদ্বায়ী পদার্থ ছাড়ে। এর প্রভাবে পুরুষ পতঙ্গ স্ত্রীর প্রতি আকর্ষণ অনুভব করে তার দিকে। সুতরাং ফেরোমেন ব্যবহার করে পতঙ্গের আকর্ষিত করে খাঁচায় বন্দি করা যায়। অর্থাৎ ধরো ফেরোমেন যদি আমরা স্প্রে করে দিই সেখানে কি হবে, পুরুষ পতঙ্গ যেগুলো সেগুলো চলে আসবে, তাহলে তাদের কিন্তু আমরা খাঁচায় বন্দি করে নিতে পারি। এইভাবেও কিন্তু আমরা পতঙ্গদের নিয়ন্ত্রণ করতে পারি। তো বর্তমান দিনে যেটা করা হচ্ছে, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট করা হচ্ছে, IPM, এটা কিন্তু অনেক সময় দেয় ফুল ফর্ম। তো নিম্নলিখিতভাবে কার্যকরী সব রকম পেস্ট নিয়ন্ত্রণ ব্যবস্থাকে সমন্বিত করে কোনো পেস্টকে নিয়ন্ত্রণ করাকে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বলা হয়। এই পদ্ধতিতে পেস্ট নিয়ন্ত্রণের যান্ত্রিক পদ্ধতি, কৃষি সংস্কৃতগত পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি, জৈবিক দমন পদ্ধতি সবই পরিকল্পনা মাফিকভাবে ব্যবহার করা হয়। এমনভাবে ব্যবহার করা হয় কোনো পেস্ট দমনের ক্ষেত্রে, এই যে পদ্ধতিগুলো এমনভাবে ব্যবহার করা হয় যাতে পরিবেশের ক্ষেত্রে কোনো রকম ক্ষতি হয় না, সেটাকেই বলা হয় ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। ইন্টিগ্রেটেড বলার কারণ কি, এখানে বিভিন্ন ধরনের পদ্ধতি একসাথে ব্যবহার করা হয় সেই কারণে বলা হয়।
তো এটার ক্ষেত্রে কিন্তু ফুল ফর্মটা মনে রাখবে আর এর কনসেপ্টটা জাস্ট একটু ক্লিয়ার রাখবে। তো আমাদের আজকের ক্লাসের পিডিএফটা তোমরা আমাদের ওয়েবসাইট থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবে এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে। তাহলে আমরা নেক্সট যে ক্লাসটা করব সেখানে আমরা এটার উপর এমসিকিউ ডিসকাস করব। আর আজকের ক্লাসটা কিন্তু সবাই ভালোভাবে ফলো করো, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, এবং যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও যাতে আমাদের রেগুলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করতে থাকো, শেয়ার করে নিজেদের বন্ধুদের কাছে পৌঁছে দাও। সো কিপ ওয়াচিং, কিপ লার্নিং ইউভা প্লাস।